এখন যে সাম্প্রদায়িক স্মৃতিটা আপনি দেখতেছেন, সাম্প্রদায়িক স্থিতি দেখতেছেন, সাম্প্রদায়িক অবস্থা দেখতেছেন, এটা কিন্তু ছিল না। কি বলেন আপনি? পূজার শুরু না, শুধু যখন থেকে প্রতিমা তৈরি করা হতো তখন থেকে আমরা যেতাম, ইনক্লুডিং যখন পূজাকে প্রতিমা বিসর্জন দেওয়া হতো সেদিনও থাকতাম। আগে যদি কেউ মানে আগে যে হয়নি প্রতিমা ভাঙা তা না, কিন্তু সেটা ছিল খুবই বিচ্ছিন্ন ঘটনা, এবং সেটা সম্মিলিতভাবে নিন্দা জানানো হইতো। সেটা হিন্দু হোক মুসলমান হোক, এটা দূর দূর ছি ছি করতাম আমরা। এটা করতে গেছো কেন? মানে যে এখন তো প্রাউডলি ভাঙে, এখন মূর্তি ভাঙলে সে তো নেন। এটা তিনটা কারণ। মানে এখন তো চিন্ময় কৃষ্ণ দাস, যাকে একটা ভুয়া মামলায় গ্রেপ্তার করে করে রাখা হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলায়, তাকে তারও কি অপরাধ? তিনি নাকি বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা রেখেছেন। তো ওই সাইদি, দেলোয়ার হোসেন সাইদির পোলা কয়দিন আগেও তো বাংলাদেশের পতাকার উপরে ওই আইএসআই এর পতাকা ঝুলাইলো। চিন্ময় কৃষ্ণদাস যদি রেখে থাকেন, ওটা যদি অপরাধ হয়, তাহলে এই যে সাইদির ছেলে যে বাংলাদেশের পতাকার উপরে আইএসআই এর পতাকা ঝুলাইলো, বা 32 নম্বরে যারা আইএসআই এর পতাকা ঝুলাইছিল, বা ওই যে বাংলাদেশে যারা মিটিং আইএসআই এর পতাকা নেমেছিল, তারা রাষ্ট্রদ্রোহী না? মানে 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 তুমি মামার বাড়ি আসবা আর যাবা, আমি মামার বাড়ি যাবো আর খাবো, বিষয়টা এরকম। প্রশ্নটা হচ্ছে তাহলে তাদেরকেই লোকেরা লিডার মানে কেন? না, এদের কেউ হিন্দুরা মানে না। কে বলছে আপনাকে? মানে গোবিন্দ পরমাণবিকের কয়জন আছে যে ভদ্র কেন? মহিলা? কেন এই যে পূজা অর্চনা পরিষদ, হিন্দু ঐক্য পরিষদ, তারা এই- তাদের লিডার মানে না? এটা মিথ্যে কথা, এদের পিছনে কোনো লোকই না, এদের কেউ নেতাই মানে না। বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুরা একটা লোককে নেতা মানে। আমি আপনাকে লিখিত দিতে পারি। আমি যদিও বলেছি যে হিন্দু নাম ঐক্যম নাস্তি, কিন্তু একটা চিন্ময়ের বিষয়ে বাংলাদেশের 95% হিন্দু এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাসকে এই নেতা মানে। আর আপনি যেটা বললেন যে আমিও একটা পোস্ট দিয়েছিলাম বছর পাঁচেক আগে, যে কি ব্যাপার বাংলাদেশে প্রতিদিন হিন্দু কমে কিন্তু পূজা মণ্ডপ বাড়ে, একটা ঐতিহাসিক ব্যাপার, একটা হাস্যকর ব্যাপার, মানে আশ্চর্যের ব্যাপার যে হিন্দু কমে কিন্তু পূজা মণ্ডপ বাড়ে। আর ভারত হলো উল্টা, সেখানে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, মুসলমানও বাড়ে। অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের দিকে যেদিকে সারা যাচ্ছিল, দুইটা গ্রুপ ভয় পাইছে। একটা হলো খোদ হিন্দু সংগঠন, আর একটা হচ্ছে বাংলাদেশে হেফাজতে ইসলাম। মনে রাখবেন, হেফাজতে ইসলাম এটা আসলে নাম হওয়া দরকার হেফাজতে পাকিস্তান, ইসলাম নাম দিয়েছে যাতে মানুষ ধোকায় পড়ে এবং আসে। হেফাজতের কর্মীরা ইসকনকে রয়্যাল এজেন্ট মনে করে, প্রত্যেকটা হিন্দুকেই মনে করে। নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম বাংলা এপিসোড। আমার গেস্ট শেখ ফরিদ। ফরিদ একজন সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ইন এক্সাইল। ও সারা জীবন পালিয়ে পালিয়েই কাটে, তবে এবার গত বছর অগাস্ট 5-এর পর থেকে বাংলাদেশ ছাড়া। ফরিদের রাজনীতি যতটুকু আমি জানি, ফরিদ এবং ফরিদদের মতো আরো কয়েকজন আছেন, তারা মূলত বাংলাদেশে একটা সেকুলার বাংলাদেশের প্রবক্তা, এবং তারা মুক্তিযুদ্ধের প্রবক্তা। তার সাপোর্টে এনারা কথা বলেন। এখানে এনাদের সে অর্থে কোনো দল নেই। আমি ওকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি, দেখি, তো ফলে আমি জানি এদের কোনো দল নেই, বরং সব দলই সুযোগ পেলে এদেরকেই চাপ দেয়। আমরা আজকের মহালয়া, দুর্গাপুজোর যে শুরু হয়ে গেল, সপ্তমী আসবে সেপ্টেম্বরের 29 তারিখে। আজকে 21 তারিখ, রবিবার। সকালে আমাদের ঘুম ভেঙেছে মহালয়ার ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ইয়ে শুনে। তো আমি আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব, বাংলাদেশের হিন্দুদের নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের আলোচনাটা একটু অন্যরকম হবে। তার কারণ হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের নিয়ে উচিত ছিল বাংলাদেশ থেকে একজন হিন্দুকে ডাকা। সেরকম বহু মানুষ আছেন আমার চেনা। তাতে দুটো সমস্যা আছে। এক, আমি যাদেরকে ডাকতে চাইবো ভারতের সঙ্গে কারো সঙ্গে কথা বলে, তাহলে এটা মহাপাপ, আরো মারাত্মক পাপ, মহাপাপ। RAWর এজেন্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, এর বাইরে যারা আছেন, মানে যারা ডাকলে আসবেন, তাদেরকে আমি ডাকতে চাইব, কারণ তারা তাদের রাজনীতির কথা বলবে। তাই ফরিদ আজকে, আমি আর ফরিদ আলোচনা করব বাংলাদেশের হিন্দুদের নিয়ে। ফরিদ,
আমরা শুরু করি, যেহেতু মহালয়ার দিন, আমরা একটু ভালো কিছু দিয়ে শুরু করি। আমার ধারণা নিশ্চয়ই বাংলাদেশে এই যে বারবার আমরা দেখি চিত্রগুলো, গতকাল পরশুও দেখেছি কুষ্টিয়ায় মূর্তি ভেঙে দিয়েছে। কোন একটা জায়গায় দেখলাম মূর্তি ভেঙে যাওয়ার পর বলেছে হাওয়াতে ভেঙে গেছে। আহ, আজকে আপনি একটা ফেসবুকে আপলোড করেছেন কোথায় মূর্তি ভেঙে দিয়েছে। এটা একটা মোটামুটি জানা চরিত্র হয়ে এটা গেছে। আমার গ্রামেই হয়েছে, আজকে একেবারে আমার গ্রামে হয়েছে, মানে আমার বাড়ির সামনে। তো সুতরাং এটা নিয়ে আমরা আসবো এসবে, কিন্তু তার আগে বাংলাদেশ কি ঠিক এরকমই ছিল? মানে আপনার কি কোনো পুজো ঘিরে ভালো স্মৃতি আছে বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, এবং তাদের শারদীয় শুভেচ্ছাও জানালাম। আপনি ঠিকই বলেছেন যে আমার কিন্তু, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমরা কিন্তু শহরে ছিলাম না, মফস্বল শহরে। সেখানেও কিন্তু এক সময় এরকম সাম্প্রদায়িক, যে এখন যে সাম্প্রদায়িক স্মৃতিটা আপনি দেখতেছেন, সাম্প্রদায়িক স্থিতি দেখতেছেন, সাম্প্রদায়িক অবস্থা দেখতেছেন, এটা কিন্তু ছিল না, প্রশ্নই আসে না। অর্থাৎ আমাকে যদি ফিরে যাই, আমি আমার প্রাইমারি স্কুলের জীবনের সাথে তো মিলছেই না, আমার কলেজ জীবনের সাথেও এটা মিলতেছে না সেটা আজকের যে। বোধহয় সেটা বোধহয় 80-র দশকের কথা। 80 তো 90 দশকে এরকম ছিল না, 90 দশকেও তো ছিলই না। আমরা এমন ছিল যে পুজোতে যদি আমার বন্ধু আমাকে দাওয়াত না দিত, ওর সাথে কথা বলতাম না। তা আমাকে শুধু বললে হবে না, ওই দিন আমাকে নিয়ে যেতে হবে। আমাদের টিচাররা আমাদের দাওয়াত দিতেন, টিচাররা এসে নিয়ে যেতেন না, কিন্তু বলে দিতেন এই তোমরা আসবে, কিন্তু অবশ্যই আসবে। আর আমাদের যে হিন্দু বন্ধুরা ছিল, সেটা প্রাইমারি স্কুলের হোক বা হাই স্কুলের হোক বা কিন্ডারগার্টেন স্কুলের হোক, এরা কিন্তু আমাদেরকে বাসা থেকে ওই দিন নিয়ে যেত, এই ফরিদ চল। এটা শুধু আমার বেলায় না, সবার বেলায় করতো। তেমনি আবার আমরা আমাদের আমাদের ঈদে তাদের ডাকতাম। এমন কি, যেটাকে বড় ঈদ বলা হয় বা কোরবানির ঈদ বলা হয়, গরু যখন জবাই করা হইতো তখনও তাদের আমরা দাওয়াত দিতাম। ওরা জানতো ওদের জন্য স্পেশাল কিছু করা আছে, এবং সবগুলো হিডেন কোনো এজেন্ডাও কারো থাকতো না যে একটু গরুর মাংস খাইয়ে দেই। এটা আমাদের চিন্তারও বাইরে ছিল, মানে এটা আমাদের, মানে এটা আপনাকে বুঝাইতে পারবো না না। না, এটা ঠিক, এটা ঠিক, এটা আমি জানি এরকম ছিল। এবং আমার আমার মা বাবারা, আমার আত্মীয় স্বজনরা, হিন্দু বন্ধুরা আসলে ওই দিন আরো খুশি হতো। তাদের জন্য আলাদা খিচুড়ি রান্না করতাম আমরা, তাদের জন্য হয় মুরগি না হয় খাসি রাখা হতো। কারণ খাসিও কোরবানি দেওয়া হতো, বিশেষ করে দিলে ওইটা থেকে দিতাম, অথবা নিজেরাই মুরগি রান্না করে রাখতাম, মুরগির মাংস, অথবা ওরা আসলো তারপর জবাই করে ওদের ওগুলো খাওয়াইতাম, ওটা রান্নাটা পরে করতাম। কিন্তু এরকম চিন্তাই করি না, আর এত সম্প্রীতি ছিল যে, মানে বললাম তো, আমি যদি আমাকে দাওয়াত দিয়ে না যেত, আমরা কথা বলতাম না। ধরেন কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, ওর বাসায় যেতাম না, অর্থাৎ যে আমাকে এসে না বলে গেছে, সব হিন্দু বন্ধুর বাড়িতে যাচ্ছি পুজোতে, ওর বাসায় যাব না। তখন দেখা গেছে ওই মাসি বা কাকিমা বা পিসি, উনি আসছে, এই ফরিদ যাবি না কেন, চলো, বাসা টেনে নিয়ে যেত, কারণ পাশাপাশি বাসা। ওদের যাদের ওখানে বেড়াইতে গেছি, হয়তো আমার পাশের বন্ধুর বাসায় যাই না, ওর খবর পাইছে আমরা যাই নাই, রাগ করছি। এত সৌহার্দ্য ছিল। বিজয়া ওরা, করতেন আপনারা? সরি, বুঝি নাই। বিজয়ার দিন যেতেন? হ্যাঁ, কি বলেন আপনি, পূজার শুরু না শুধু, যখন থেকে প্রতিমা তৈরি করা হতো তখন থেকে আমরা যেতাম, ইনক্লুডিং যখন পূজাকে প্রতিমা বিসর্জন দেওয়া হতো সেদিনও থাকতাম। কি বলেন আপনি? এটা এখন না তো, এটা 10 বছর আগে এরকম ঘটেছে আমাদের এলাকায়, 15 বছর আগেও ঘটেছে, প্রতিমা বিসর্জন পর্যন্ত। কি তাহলে থাকতো? তাহলে প্রশ্ন এটাই আসে যে ঠিক কবে থেকে পরিস্থিতি এতটা খারাপ হলো? আমি যতদিন থেকে বাংলাদেশের ট্র্যাক করছি, গত বছর 15, জি, 15-16, যাই হোক, তো জি, তখন থেকে কিন্তু আমি শুনতে পাচ্ছি এটাই, অন্তত ছবি দেখতে পাচ্ছি মাঝে মাঝেই। শেষ হুম, আমরা দেখেছি 2021 সালে, দেখেছি 2022 বা 23 সালে দেখেছি। জি। হ্যাঁ, ইনফ্যাক্ট আওয়ামী লীগের এক মন্ত্রী, তাকে ঘিরে তার কথাবার্তায় প্রথম শুনে সে বলেছিল যে দুর্গাপুজো মানে হচ্ছে মদ গাঁজা। বাহার, জি, কুমিল্লার এমপি। এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাও এই কথা বলেছেন। আমি আসতে যাচ্ছিলাম, সে তো স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বসে বলেছে। তো আহ, এর থেকে বড় হিউমিলিয়েশন একটা কমিউনিটি আমার ধারণা নেই আর কি। কারণ পুজো মানেই মেলা হবে, এবং হবে। বলেছে 7টা, এটা তো সাধারণ স্বাভাবিক কথা। এবং হুম, আমরা গত 1 বছরে দেখেছি অনেক মেলা কিন্তু হয়নি,
মেলা হতে দেওয়া হবে না। জি। আহ, আর তো তো এই যে পরিস্থিতিটা, এটা ক্রমান্বয়ে কবে থেকে এত খারাপ হলো? এটা আমার অভিজ্ঞতায় যা বলে, এটা 95 সালের পরের থেকে খারাপ হওয়া শুরু হয়ে গেছে। মানে 92 91 যে সাম্প্রদায়িক দাঙ্গাটা হলো বাবরি মসজিদ, এটা হুম। আলাদা fact, এটা আলাদা হুম। বিষয়। আমি এর সাথে সম্পৃক্ত করতে চাই না, ওটা পুরোটাই রাজনৈতিক, দুই দেশেই। হুম। এটা আমি ইনক্লুড করতে চাই না। 95 সালের পরে থেকে ধীরে ধীরে, 95 সাল থেকে 2025-এর আজকের দিন পর্যন্ত যখন আপনার সাথে কথা বলতেছি, এই সময়গুলো মানে মানে দিন দিন, প্রতিদিন একটু একটু করে, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর একটু 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 করে একেবারেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে গেছে। আগে যদি কেউ মানে আগে যে হয়নি প্রতিমা ভাঙা তা না, কিন্তু সেটা ছিল খুবই বিচ্ছিন্ন ঘটনা, এবং সেটা সম্মিলিতভাবে নিন্দা জানানো হইতো। সেটা হিন্দু হোক মুসলমান হোক, এটা দূর দূর ছি ছি করতাম আমরা। এটা করতে গেছো কেন? মানে যে এখন তো প্রাউডলি ভাঙে, এখন মূর্তি ভাঙলে সে তো বীর। এই যে আজকে আমাদের এলাকায়, আমাদের সরাসরি আমার গ্রামে, আমাদের শিমলা বাজারে এই ভাঙতো, জানে যে আমি রুখে দাঁড়াবো, আমি প্রতিবাদ করি, এই ভয়ে ওইখানে যায় নাই। সেটা আমি লিখেছি, আপনি হয়তো পড়েছেন। সেই জন্য আমাদের গ্রামে গিয়ে এটা ঘটাইছে। এটা এটা এইটা কেউ চিন্তাই করতে পারে না। ওর বাবাকে আমি চিনি, ওর মাকে চিনি, ওর বাবা সুরাব মিস্ত্রি, ওর বাবা, ওর মা। যারা যারা ভেঙেছে তাদের কি বলছেন? যে ছেলেটা ভেঙেছে ওর নাম হচ্ছে হাবিব, আমাদের গ্রামের, আমাদের পাশের গ্রামে, আমাদের শিমলা বাজারের পাশের গ্রামে। ওর বাবা মাকে আমি 14 গোষ্ঠীকে আমি চিনি। ওই ছেলে নিজে দুর্গাপূজায় যেত, ওর মা বাবা নিজে দুর্গাপূজা, ওর বাবা আমাকে নিয়ে যেত, ওর বাবা আমার ইমিডিয়েট সিনিয়র। মাঝে মাঝে আমার বাবা বিজি থাকতেন, ওদের সাথে আমাদের পারিবারিক, ওর বাবা আমাকে নিয়ে যেত, পরে চলে যাই। তিনি আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন। সেই ছেলের বাবা, যে ছেলে, তার মা দুর্গাপূজা দেখতো, আমাদের বাড়ির উঠোন দিয়ে যাইতো। আমাদের বাড়ি, কারণ মন্দিরটা শুরু আমাদের ঘরের সামনে থেকে, হিন্দু কলোনি শুরু, কলোনি মানে পোদ্দার পট্টি নামে একটা জায়গা, ওখানে সব পাড়া পাড়া ব্যবসা। হিন্দু পাড়া এরকম থাকে গ্রামেও। আমার আমার বাড়ি থেকে থুথুর দূরত্ব হলো হিন্দু পাড়া, মানে বুঝতে পারছেন না, একই সাথে ঘর লাগানো। মানে এই যে যে ওখান থেকে আমাদের আমাদের জগন্নাথ মন্দির, তারপর হচ্ছে শিব মন্দির, তারপরে কালী মন্দির। এইখানে দেখবেন গত বছরও ভাঙা হয়েছে, বলা হয়েছিল কি জানেন? বলা হয়েছে যেটা নাকি বাতাসে ভেঙে গেছে, একবার বলছে কুকুরে ভেঙে গেছে, এগুলো বলেন, এগুলো বলে ধামাচাপা দিয়েছে। এবং এটা আমি প্রতিবাদ করেছি বলে আমার নামে মামলা দিতে গিয়েছিল ওই সরিষাবাড়ি এবং জামালপুরের জামাত যারা করে, এই সাম্প্রদায়িক গোষ্ঠী। চিন্তা করে দেখেন, মানে বলাও যাবে না। আপনি যেটা বলেন হিন্দুরা কিভাবে আসবে, আমি বলেছি বলে আমারকে মামলা দিতে গেছে। মামলা আমি বললাম কেন, এর জন্য মামলা দিতে গেছে। তাহলে হিন্দুরা আপনার কাছে আসবে? প্রশ্নই আসে না। তো যেটা বলতেছিলাম, তাহলে এই ছেলের, যে ছেলের মা বাবা পূজা দেখতো, আমরা যেতাম। শুনেন, পুজোতে যদি আমি লিখেছি এই ব্যাপারে কলাম, যে আমার দুর্গা পূজার স্মৃতি না, আমি লিখেছি, আপনি জানেন, অফ দ্য নিউজে আমি সেখানে লিখেছিলাম অনেক আগেও, আবার আমার ওয়েবসাইটে সেটা দিয়েছি, আমার স্মৃতিগুলো। দুর্গা পুজোতে গান, আমরা গান শুনলেই বুঝতাম যে আজকে থেকে দুর্গা পূজা শুরু। একটা গান দিত, গান শুরু হয়ে যেত, আমরা জানি। গানটা খুবই জনপ্রিয় গান, কি আদু মুঠো চাল দেনা হারিতে, এরকম একটা গান ছোটবেলা শুনতাম, খুবই জনপ্রিয় গান। এটা আমার মা শুনতো, সবাই শুনতো, সবাই এই গানটার ভক্ত ছিল, কি হিন্দু কি মুসলমান। আর মেলাতে যে যেতাম, আপনাকে আমি বলি, আচ্ছা, 80 বুঝতে পেরেছি। আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে। বিখ্যাত, হ্যাঁ। হলুলিতে ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর হ্যাঁ, ঠিক জামাই, ঠিক 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 ঠিক। চমৎকার এটা একটা। এটা এটা বোধহয় একজন বাংলাদেশি গায়িকারই। আর আপনি দেখেন সেই মেলাতে 75 থেকে 80% থাকতো মুসলমান, সেই মেলাতে আচ্ছা দুর্গা। আচ্ছা ফরিদ, এই যে এখান থেকে এই যে আজকে ট্রানজিশন, জি, যেখানে হোম মিনিস্টার বলছেন, তার হুম, কোনো প্রতিবাদ তো মানে ফেসবুকে দু একজন বললো জি, এইটুকু, কিন্তু জি। তিনি তো কোথাও ক্ষমা করেননি বা কোনো কিসের ক্লারিফিকেশন ক্ষমা? বলেননি। তিনি সেটা প্রাউডলি বলেছেন, আই এম সরি ভুলে গেছি। তিনি প্রাউডলি সেটা বলেছেন, এবং ওইটা আরেকটা তথ্য দেই আপনাকে। এবার, হ্যাঁ, উনি উনি বলেছেন। এবং তারপরে এক মহিলা, হিন্দু মহিলা, যিনি বোধহয় রমনা কালীবাড়ি বা ওরকম দুর্গাপুজো কিছু একটা, ঢাকার, রমনা মন্দিরের সাথে যুক্ত আর কি, ওই পূজা কমিটির। রাইট, তিনি দাঁড়িয়ে ওনার সঙ্গে হাত, মানে আহ, উনি ভারতের উদ্দেশ্য করে, বিজেপিকে উদ্দেশ্য করে বলে যে দেখে যান না আমাদের এখানে সম্প্রীতি ইত্যাদি, আমাদের পুজোর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমার যেটা অবাক লাগে, এবং আমি জানি, যেমন ধরুন গোবিন্দ প্রামাণিক আছেন বিএনপিতে, তারা নানান নানান ধরনের কথা তো আমরা শুনতে পাই। আমরা আহ, এই হিন্দু বৌদ্ধ ঐক্য আছে, তারাও আছে। আহ, তো আমার বক্তব্য হচ্ছে যে পুজো
বাংলাদেশে কিন্তু বেড়ে যাচ্ছে, অথচ জি দেখাও এবছরও বেড়েছে। জি জি জি, বেশ প্রতি বছরই বাড়ে। অথচ আমিও যখন ঢাকায় গেছি, হিন্দু যাদের সঙ্গে সবার শেষে দেখা করেছি, এবং সেটাও লুকিয়ে তারা দেখা করেছে। কেমন? এটা একটা জি বাস্তব পরিস্থিতি। জি, আপনার সাথে দেখা করছে এটাই তো বিস্ময়কর, লুকিয়েও যে দেখা করেছে এটা তো বিরাট সাহস দেখিয়েছে। হ্যাঁ। তো একজন ভারতের কারোর সঙ্গে দেখা করছে হিন্দু লোক, তো মানে একটা অন্য ব্যাপার হয়ে যায়। তো তাহলে এই যে বাস্তবটা, অথচ সেটা রিফ্লেক্টেড হচ্ছে না, পুজো হচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং যখন আমরা বলছি যে বাংলাদেশে মূর্তি ভাঙা হচ্ছে বা হচ্ছে, উল্টো দিক থেকে হিন্দুরাই বলছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ব্যাখ্যা দিচ্ছি, এটা চমৎকার ব্যাখ্যা আছে, একেবারে নিরপেক্ষ ব্যাখ্যা দিব, কোনো পলিটিক্যাল। অবশ্যই একদম নিরপেক্ষ ব্যাখ্যা। শুনেন, এটা তিনটা কারণ, একটা হলো ভয়ে, একটা হচ্ছে লোভে, ঠিক আছে, দুইটাই ভয়ে এবং লোভে। আর হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে নেতৃত্ব নেওয়া। মানে এখন তো চিন্ময় কৃষ্ণ দাস, যাকে একটা ভুয়া মামলা গ্রেপ্তার করে করে রাখা হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা, তাকে তারও কি অপরাধ, তিনি নাকি বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা রেখেছেন। তো ওই সাইদি, দেলোয়ার হোসেন সাইদির পোলা কয়দিন আগেও তো বাংলাদেশের পতাকার উপরে ওই আইএসআই এর পতাকা ঝুলাইলো। তো সেটা কি যদি অপরাধ উনি না? রেখে থাকেন, যদি উনি রেখে যদি থাকেন। রেখে থাকেন, হ্যাঁ, চিন্ময় কৃষ্ণ দাস যদি রেখে থাকেন, ওটা যদি অপরাধ হয়, তাহলে এই যে সাইদির ছেলে যে বাংলাদেশের পতাকার উপর আইএসআই এর পতাকা ঝুলাইলো, বা 32 নম্বরে যারা আইএসআই এর পতাকা ঝুলাইছিল, বা ওই যে বাংলাদেশে যারা মিটিং আইএসআই এর পতাকা নেমেছিল, তারা রাষ্ট্রদ্রোহী না? মানে মানে তুমি মামার বাড়ি আসবা আর যাবা, আমি মামার বাড়ি যাবো আর খাবো, বিষয়টা এরকম। যে মহিলাটা, তাকে নিয়ে হাসতেছে মানুষ, মানে হিন্দুরা না, যে নারীটা বলেছেন, কি রানী কি যেন তার নাম, ওনাকে এখন আমরা ঠাট্টা করে কি বলি জানেন, যে পারমাণবিক, গোবিন্দ পারমাণবিকের মেলায় হারিয়ে যাওয়া বোন। আমরা এরকম দুই চারটা দালাল সব যুগেই ছিল, থাকবে, এটা কোনো বিস্ময়কর কিছু না। হিন্দুরা একে নিয়ে হাসাহাসি করে না, মুসলমানরাও হাসাহাসি করে। আপনি যার কথা বললেন গোবিন্দ প্রামাণিক, একে আমরা গোবিন্দ পারমাণবিক বলি। এই গোবিন্দ পারমাণবিক জামাতের মিছিলে যায়, এই গোবিন্দ পারমাণবিক চরমনায়ের মিছিলে যায়, বিএনপির মিটিং এ যায়, এবং গিয়ে বলে জামাত হচ্ছে বিশ্ববিদ্যালয়, জামাত নাকি সবচেয়ে ভালো। তাহলে যে লোকটাই কথা বলে, একজন হিন্দু সংগঠনের যে লোক, অথচ তারাই কিন্তু এই গোবিন্দ পারমাণবিক বলি তাকে আমি, এই না, একই কিন্তু কিন্তু। আমার প্রশ্নটা হচ্ছে, আমি বুঝতে পারলাম সব সমাজেই এরকম চারটে লোক থাকবে, হিন্দু সমাজে একটু বেশি থাকবে। জি, কারণ রাইট, হিন্দু সমাজে। সেই জন্যই তো আমি, আপনি বোধহয় আমার পোস্টটা দেখেছেন এবং আপনি শেয়ার করেছেন, যে হিন্দু নাম ঐক্যম নাস্তি, এমনি বলিনি তো আমি। ঠিক আছে, এটা আমাদের যে বলাই হয় যে 33 কোটি দেব দেবতা, সুতরাং আমাদের তো দেব দেবীতেও মিল থাকে না, সুতরাং ঠিক আছে, মানে ওটা নিয়ে উপায় নেই। প্রশ্নটা হচ্ছে তাহলে তাদেরকেই লোকেরা লিডার মানে কেন? না, এদের কেউ হিন্দুরা মানে না। কে বলছে আপনাকে মানে? গোবিন্দ পারমাণবিকের কয়জন আছে, যে ভদ্র কেন? মহিলা, কেন এই যে পূজা অর্চনা পরিষদ, হিন্দু ঐক্য পরিষদ, তারা তাদের লিডার মানে না? এটা মিথ্যে কথা, এদের পিছনে কোনো লোকই না, এদের কেউ নেতাই মানে না। বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুরা একটা লোককে নেতা মানে, আমি আপনাকে লিখিত দিতে পারি। আমি যদিও বলেছি যে হিন্দু নাম ঐক্যম নাস্তি, কিন্তু একটা চিন্ময়ের বিষয়ে বাংলাদেশের 95% হিন্দু এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাসকে নেতা মানে। এটাই তো তাদের বিরোধ। গোবিন্দ প্রামাণিক চিন্তা করতেছে, হায় হায়, আমি এত বড় নেতা হয়ে গেছি, এখন হুট করে কে চলে আসলো? কিন্তু নেতা তো তৈরি করে সময়ে, আপনি চাইলেই তো নেতা হতে পারবেন না। বঙ্গবন্ধু তো এমনি হয় নাই, বঙ্গবন্ধুকে কাল সময় তৈরি করেছে। সেখানে শেখ মুজিব একটা একটা ছায়া, সেটাকে তৈরি করেছে, আস্তে আস্তে কায়াতে রূপ দিয়েছে সময়। সময় আপনাকে নেতা বানাবে, নেতা সময় সৃষ্টি করে, সেটা যখন নেতা অনেক বড় হয় তখন। তো এখানে চিন্ময় কৃষ্ণ দাস নেতা হয়ে গেছে, এই জন্য। আর বাংলাদেশে ইসকন র্যাপিড, মানে খুব স্প্রেড করে ফেলেছে। এবং এটা যারা এই মুহূর্তে, যে তথাকথিত একটা নাম আছে কি জানে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, আরেকটা আছে হিন্দু ঐক্য ফ্রন্ট, এটাকে আমরা হিন্দু ঐক্য ফ্রড বলি। আপনি দেখেন কোথায় তারা, এই যে, আর আপনি যেটা বললেন যে, আমিও একটা পোস্ট দিয়েছিলাম বছর পাঁচেক আগে, যে কি ব্যাপার, বাংলাদেশে প্রতিদিন হিন্দু কমে কিন্তু পূজা মণ্ডপ বাড়ে, একটা ঐতিহাসিক ব্যাপার, একটা হাস্যকর ব্যাপার, মানে আশ্চর্যের ব্যাপার, যে হিন্দু কমে কিন্তু পূজা মণ্ডপ বাড়ে। আর ভারত হলো উল্টা, সেখানে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, মুসলমানও বাড়ে। কিন্তু বাংলাদেশে হয় উল্টা, বাংলাদেশে হিন্দু কমে মন্দির বাড়ে, কিন্তু কোন্দলও বাড়ে। আপনি দেখেন, ওই যে সুধাংশু কি সুশান্ত দাস কয়েকদিন আগে বলেছেন যে বলেছেন। হিন্দুরা, শুনেছেন তো আপনি, তাই না? হুম। হিন্দুরা কখনো একসাথে এক প্লেটে খাবে না, আর এরা, এদের সর্বোচ্চ দৌড় ওই যে না, গোবিন্দ। এখানেই একটা অবজেকশন এসেছিল যে
যে এটা ঠিক নয় যে হিন্দুরা খাবে না। দেখা যাচ্ছিল চিন্ময় যে কদিন ওই দুটো সভাও করতে পেরেছিল, জি। এবং তাতে মানুষের যে পরিমাণ সারা পার্টিসিপেশন ছিল। সারা ছিল, ইয়েস ইয়েস ইয়েস। আপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের দিকে যেদিকে সারা যাচ্ছিল, দুইটা গ্রুপ ভয় পাইছে। একটা হলো খোদ হিন্দু সংগঠন, আর একটা হচ্ছে বাংলাদেশে হেফাজতে ইসলাম। মনে রাখবেন, হেফাজতে ইসলাম এটা আসলে নাম হওয়া দরকার হেফাজতে পাকিস্তান। ইসলাম নাম দিয়েছে যাতে মানুষ ধোকায় পড়ে এবং আসে। এই হেফাজতে ইসলাম হচ্ছে ইসকনের প্রধান প্রতিদ্বন্দ্বী। এরা ইসকনকে বাংলাদেশে থাকতে দিতে রাজি না, এরা হিন্দুদেরই থাকতে দিতে রাজি না, ইসকনকে আরো দিতে রাজি না। আমার এলাকায় একটা ইসকন মন্দির হয়েছিল, আমাদের এলাকার একজন একজন অধ্যাপকের বাসায়, সেখান থেকে তারাই দেওয়া হয়েছে। ওই ঝগড়ার সময় আমিও ছিলাম, ওদের মীমাংসা করতে গিয়েছিলাম, তাদের থাকতেই দেয় নাই। হেফাজতের কর্মীরা ইসকনকে রয়্যাল এজেন্ট মনে করে, প্রত্যেকটা হিন্দুকেই মনে করে। আমি বরং অবাক হয়ে গেলাম যে আপনার সাথে যারা দেখা করেছে গোপনেও, এদের অনেক সাহস আছে বটে। আরে ভাই, আমার সাথেই কথা বলেন, আপনি তো হিন্দু। আমি শেখ ফরিদের সাথে আমার লোকাল হিন্দুরা 5 থেকে 10 জন ছাড়া কেউ চলে না, ভয়ে কখন না তারা মারে, যে আমার সাথে চললেই মার খাবে। আমি বারবার বলেছি, আপনার এখানে রয়েছে, যে আমার সামনে জামাতের নেতাকে নিয়ে গরুর মাংস রান্না করে খাওয়াইলো, আমার এক কাপ চা খাওয়াই নাই। অথচ আমি সংখ্যালঘুদের জন্য জামালপুর জেলায় সবচেয়ে সরব একটি ব্যক্তি, বাংলাদেশের মধ্যে তো আছেই, জামালপুর জেলায় 1 নম্বর ব্যক্তি, যিনি আমি সংখ্যালঘুদের পক্ষে কথা বলি, তাদের অধিকার নিয়ে কথা বলি। আমাকে এক কাপ চা খাওয়াইতে তারা ভয় পায়, কিন্তু জামাতের নেতাকে আমার সামনে ডেকে নিয়ে তার ঘরের দরজা পর্যন্ত গিয়েছিলাম, আমাকে বলেন ফরিদ ঘরে ঢুকো, ভয়ে। তাহলে আপনাকে কেন ডাকবে? আপনার সাথে ছবি তুলবে, হিন্দুরা তো আরো ভয় পাবে। আর আপনি যেটা বললেন যে একদিকে বাহার সাহেব বলেছিলেন হিন্দুরা মদ খায়, আবার আজকে বলেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি এদের উপদেষ্টা বলি বা আপদেষ্টা বলতে হয় না, এরা বাংলাদেশের জন্য, ভারতের জন্য, সারা পৃথিবীর জন্য আপদ। এরা যে বলে মদ খায়, এখন যদি আমি প্রশ্ন করি ওই মদ যে খায় কতজন হিন্দু, কতজন দাল, এইবার তো ঘরের কথা পরে জেনে যাবে। ওইখানকার 90% তো মুসলমান যারা মদ খায়, সেটা তো আমাদের বাহার সাহেব আর স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বললেন না? দুর্গাপূজায় যা মদ খায়, আমিও ছোটবেলায় দেখেছি মদ খাইতো, ওই মদ খাওয়ার মধ্যে 80% মুসলমান থাকতো, 20% এটা কিন্তু বাহার সাহেব বললেন না। আর তিনি বললেন মদ খায়, রোজার দিন মদ খায় না, রোজার মধ্যে বার খোলা থাকে না, বাংলাদেশে যত বার আছে কাগজপত্রে বন্ধ থাকে, রোজার মধ্যে মদ খায় না। তাহলে এখন কি বলবে রোজা রাইখান কিন্তু মদ খায় না, বন্ধ করে দিব, এগুলো বলবে? আপনি বাংলাদেশে কোন বার নাই যেখানে 100 টাকা বেশি দিলেই রমজানে কিন্তু বারগুলো দিনে বন্ধ থাকে, সন্ধ্যার পরে খোলা, ওটা তো ওপেন, তখন যাবে। আর এই যে দিনের বেলায় 200 টাকা বেশি দিলেই তো খাওয়া যায়, কে না জানে এটা? ধানমন্ডিতে পাওয়া যায় না?